আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আইসিটি সাবজেক্টে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী অধ্যায় 5 অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন ও সি প্রোগ্রামিং এই অধ্যায়টা সবচেয়ে বেশি ভয় পায়। আর এই ভয়কে দূর করার জন্যই আমি আসছি। আমি জাহাঙ্গীর স্যার। আমি আপনাদেরকে চ্যাপ্টার 5, এটা যে অনেক ইজি একটা অধ্যায়, এই অধ্যায় পড়াশোনা করে যে দুইটা সৃজনশীল অ্যান্সার করা এবং 20-এ 20 পাওয়া কত সহজ, এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন এই চ্যাপ্টার 5 স্কিপ করে ফেলবেন, এত ভয় পান যে আপনি টোটালি সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আপনি স্কিপ করবেন, তাদের জন্য এটা একটা সুসংবাদ। তাদের জন্য নিয়ে আসছি আমি একটা স্পেশাল কোর্স, আইসিটি সি প্রোগ্রাম ডিজাইন অ্যান্ড সি প্রোগ্রামিং, একদম বেসিক থেকে ডিটেলস, এবং অবশ্যই 25কে লক্ষ্য করে, যাতে 25 পরীক্ষার্থীদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অতিরিক্ত কথা না বলে পড়াশোনায় চলে আসি। প্রথম পর্বে আমি আপনাদেরকে কিছু থিওরিটিক্যাল নলেজ দেব, যে থিওরিটিক্যাল নলেজগুলো আমাদের বেসিক স্ট্রং করার জন্য এবং অবশ্যই আমাদেরকে সি প্রোগ্রাম বোঝার জন্য খুব সহজ করে দিবে, রাস্তা বলে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখতেছি আমাদের অধ্যায়ের নাম হলো প্রোগ্রাম ডিজাইন অ্যান্ড সি প্রোগ্রামিং। প্রোগ্রাম ডিজাইন অ্যান্ড সি প্রোগ্রামিং। তো প্রথমে আমাদেরকে একটু শিখতে হবে কম্পিউটার প্রোগ্রাম কাকে বলে। অলরেডি এখানে লেখা আছে, আপনারা আশা করি স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং আমিও এই স্লাইডগুলোর স্ক্রিনশট অলরেডি আপনাদেরকে দিয়ে দিব আমাদের পেজে, আমাদের গ্রুপে দিয়ে দিব, অলরেডি দিয়ে দিছি, আমাদের গ্রুপে দিয়ে দিছি। কম্পিউটার প্রোগ্রাম সমস্যার সমাধান বা বিশেষ কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে কম্পিউটার প্রোগ্রাম বলে। আমি আবার একটু পড়তেছি, সমস্যার সমাধান বা বিশেষ কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে কম্পিউটার প্রোগ্রাম বলে। আমরা অলরেডি যেগুলাকে সফটওয়্যার বলি, অ্যাপস বলি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি, এই যে সফটওয়্যার বা প্রোগ্রাম, এগুলা কিন্তু আসলে কম্পিউটারের ভাষায় লিখিত হয়, এবং এই ভাষায়, কম্পিউটারের ভাষায় লিখিত, কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় লিখিত কমান্ড, আর সে কমান্ড অনুসারে কম্পিউটার চলে আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু রেজাল্ট দেয়, আমরা কিছু ইনপুট দেই, কম্পিউটার হিসাব নিকাশ করে আমাদেরকে কিছু ফলাফল দেয়, আর এটাকে আমরা কম্পিউটার প্রোগ্রাম বলে থাকি। আর এই কম্পিউটার প্রোগ্রাম আমাদেরকে কাকে বলে এটা শিখতে হবে ভালো করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সংজ্ঞাটা ভালো করে শিখে রাখবো, যে সমস্যার সমাধান বা বিশেষ কোনো কার্য, যে কোনো সমস্যার সমাধানের জন্য। এমনকি বিশেষ কোনো কার্য কেন বলছে? কারণ স্পেশালি আমরা কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার এমন হতে পারে যে আমরা একটা নির্দিষ্ট কাজের জন্য লক্ষ্য করে বানাবো, সে বিশেষ কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামের ভাষায়, কম্পিউটার যে ভাষা বুঝতে পারে সে ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে আমরা কি বলবো? কম্পিউটার প্রোগ্রাম বলবো। জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে, কম্পিউটার প্রোগ্রাম কাকে বলে, বা শুধু প্রোগ্রাম কাকে বলে। তাহলে আমাদের এই সংজ্ঞাটা খুবই কাজে দিবে। এবার এই যে একটু আগে বললাম কম্পিউটারের ভাষায়, তাহলে কম্পিউটারের ভাষা অবশ্যই আছে। এই কম্পিউটারের ভাষা কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। আর কম্পিউটারের ভাষাটাকে আমরা বলতেছি প্রোগ্রামের ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে, প্রোগ্রামের ভাষা কাকে বলে? কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য, কাকে? কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়ম কানুন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। আর প্রোগ্রাম তৈরি করার জন্য যে এই ব্যবহৃত নিয়ম কানুনগুলো এবং সংকেতগুলো, এগুলোকে একত্রে আমরা প্রোগ্রামিং ভাষা বা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সংজ্ঞাটা আমাদেরকে আবার ভালো করে একটু বুঝতে হবে। আমরা আবার একটু ভালো করে লক্ষ্য করি, আবার সবাই স্ক্রিনে ভালো করে লক্ষ্য করেন, এবং এগুলো আপনারা নোট করে ফেলবেন। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো অবশ্যই আপনারা নোট করে ফেলবেন। তাহলে এখানে কি আছে? কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য আমরা কম্পিউটারে যত সফটওয়্যার ব্যবহার করি, আমরা কম্পিউটারে হোক, মোবাইলে হোক, যত অ্যাপস ব্যবহার করি বা সফটওয়্যার ব্যবহার করি, অবশ্যই ওই মেশিনকে চালানোর জন্য আমরা নির্দেশ দেই। এই সফটওয়্যারের সাহায্যে সফটওয়্যারটা বা প্রোগ্রাম, আর আমাদের সফটওয়্যারটাই হলো কম্পিউটার বা এরকম একটা যন্ত্র, আর এই যে আমি ব্যক্তি, এই দুইজনের মধ্যস্থতা ঘটকের মতো কাজ করতেছে সফটওয়্যার।
কারণ এই মেশিনকে চালাতে হলে আমি ব্যক্তি এই কম্পিউটারকে চালানোর জন্য আমাকে সফটওয়্যার ব্যবহার করতে হবে, সফটওয়্যারের মাধ্যমে চালাতে হবে, প্রোগ্রামের মাধ্যমে চালাতে হবে। তাহলে কি বললো, কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়ম কানুন। অবশ্যই এই সংকেতের নিয়ম কানুন আছে। এই যে আমি কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, এই ভাষার অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। আপনারা যারা ইংরেজিতে কথা বলেন, অবশ্যই ইংরেজির কিছু নিয়ম কানুন আছে। আপনারা যারা যে ভাষায় কথা বলেন, মাতৃভাষায় কথা বলেন, সে ভাষার অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। ঠিক এরকম প্রোগ্রাম তৈরি করার জন্য আপনাকে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে, কিন্তু সেই ইনস্ট্রাকশন দেওয়ার অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। আর প্রোগ্রাম তৈরির জন্য এই ব্যবহৃত যত নিয়ম কানুন আর সংকেত আছে, এগুলাকে আমরা একত্রে প্রোগ্রামিং ভাষা বলে থাকি। এবং অবশ্যই আমরা একটু পরেই পড়বো, এই প্রোগ্রামিং ভাষাগুলোর অবশ্যই কি আছে, এই প্রোগ্রামিং ভাষাগুলোও কিন্তু মানুষ আবিষ্কার করছে। আমরা যে কম্পিউটারের কথা বলতেছি বারবার, কম্পিউটার কম্পিউটার কম্পিউটার, এই কম্পিউটারগুলো অবশ্যই মানুষ তৈরি করেছে। আমরা জানি আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে, যদিও ভদ্রলোক কিন্তু আধুনিক কম্পিউটার তৈরি করেন নাই। ভদ্রলোক তৈরি করেছিল একটা মেশিন, সেটা অ্যাবাকাস মেশিন, ক্যালকুলেশন করতে পারে, যোগ বিয়োগ করতে পারে এমন একটা মেশিন। আর অ্যানালাইটিক্যাল ইঞ্জিন সম্পর্কে ধারণা দিয়েছিলেন উনি। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন সম্পর্কে উনি একটা ধারণা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে, তাই না? জি। আসসালাম। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভালো আছে, ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে। ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি বুঝছি, আশা করি সবাই ক্লিয়ার। তো দেখেন, একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, একটা প্রোগ্রাম যদি আমরা আদর্শ প্রোগ্রাম যদি আমরা লিখতে চাই, একটা ভালো প্রোগ্রাম যদি আমরা লিখতে চাই, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, এগুলো আসলে জ্ঞানমূলক অনুধাবন বা এমসিকিউর জন্য, অথবা আমরা বলতে পারি আমাদের একটা বেসিক স্ট্রং করার জন্য আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। যেমন এখানে প্রথমেই আছে, আমরা এটা থেকে ব্ল্যাক ব্যবহার করলে সুন্দর ফুটবে, ব্ল্যাক ব্যবহার করি। No. আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, প্রোগ্রামের বিষয়বস্তু, এটা কিসের প্রোগ্রাম, কিসের সফটওয়্যার, সে বিষয়বস্তু অবশ্যই থাকতে হবে। প্রোগ্রামের সময়কাল, এই প্রোগ্রামটা রান করতে কত সময় লাগে, প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন চলকের বর্ণনা থাকবে। এর মানে একটা আদর্শ প্রোগ্রাম যদি কেউ রচনা করে, একটা সফটওয়্যার যদি কেউ বানায়, মনে করেন আমি একটা সফটওয়্যার তৈরি করব, আমি যদি এই সফটওয়্যার তৈরি করি, অবশ্যই আমার এই সফটওয়্যার তৈরি করার সময় প্রোগ্রাম কোডিং এর ভিতরে কোডিং এর বিষয়বস্তু থাকতে হবে, কোডিং এর সময়কাল থাকতে হবে। আরে বাবা, কোডিং এর বিষয়বস্তু যদি নাই থাকে, আমি একটা প্রোগ্রাম তৈরি করতেছি, প্রোগ্রামের কোনো বিষয়বস্তু নাই, হলো হলো না তো। এর মানে আমি নিজেই তো বুঝতে পারবো না, পরবর্তীতে আমার প্রোগ্রাম দেখে আমি নিজেই বুঝতে পারবো না যে কিসের প্রোগ্রাম। তাহলে অবশ্যই কি থাকতে হবে, বিষয়বস্তু থাকতে হবে, প্রোগ্রামের সময়কাল থাকতে হবে, প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন চলক, এই চলক সম্পর্কে আমরা স্টাডি করব। আমরা বীজগণিত ম্যাথের নিয়ম অনুযায়ী আমরা জানি, কিন্তু ভ্যারিয়েবল মানে চলক, যার মান পরিবর্তনশীল, আর যার মান নির্দিষ্ট কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না, তাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। তাহলে এগুলোর বর্ণনা থাকবে। ওকে ফাইন। 2 নাম্বার, এটা আমরা 1 নাম্বার পড়লাম। এবার 2 নাম্বার দেখো কি আছে, প্রোগ্রামের সমস্যার বর্ণনা থাকবে, সমাধানের উপায় থাকবে, সিদ্ধান্ত থাকবে, যুক্তি থাকবে। যদি কোনো কন্ডিশনাল হয়, শর্ত সাপেক্ষে যদি হয়, তাহলে অবশ্যই একটা সিদ্ধান্ত থাকবে এবং যুক্তি থাকবে, ইত্যাদির উল্লেখ করা থাকতে হবে। 3 নম্বর, প্রোগ্রামের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম জিনিসটা কি, অ্যালগোরিদম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো ফ্লোচার্ট, অ্যালগোরিদম, আর একটা হলো সি প্রোগ্রাম। এই চ্যাপ্টার 5 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, এই যে আরেকটা আছে শুরু কোড, এই তিনটার মাধ্যমে হলো প্রোগ্রামের ডিজাইন করা হয়। প্রোগ্রামের ডিজাইন, প্ল্যানিং, পরিকল্পনা। আমরা একটা বাড়ি তৈরি করার জন্য অবশ্যই আর্কিটেক্ট দিয়ে আগে আমরা ডিজাইন করি, ইঞ্জিনিয়ার দিয়ে আমরা আগে ডিজাইন করি নেই। তাহলে যে কোনো কাজের একটা পরিকল্পনা থাকা দরকার, যে কোনো কাজের, পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য,
যে কোনো কাজের যত সুন্দর পরিকল্পনা, সেই কাজের বাস্তবায়ন তত সুন্দর। আর পরিকল্পনাবিহীন কাজ, গন্তব্যবিহীন কাজ, প্ল্যানিং বিহীন কাজ অবশ্যই বিশৃঙ্খলা হবে। যে কোনো কাজ, ছোট কাজ হোক আর বড় কাজ হোক, আমাদের উচিত প্ল্যানিং করা, পরিকল্পনা করা, টার্গেট নির্ধারণ করা। সফলতা ব্যর্থতা থাকবেই, বাট আমাদেরকে টার্গেট ফিল আপ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তো ঠিক এরকম আমাদের এবং প্ল্যানিং প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট। ছোটখাটো, একদম ছোটখাটো কাজে হয়তো আমরা প্ল্যানিং নিই না। এখন বাজারে যাব, নো প্ল্যানিং, বাজারে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি এই কাজটা করব, ছোটখাটো কাজ, আমি এখন খাবো, নো প্ল্যানিং। তারও একটা পরিকল্পনা আসলে তারও পরিকল্পনাটা এত ছোটখাটো কাজের পরিকল্পনাগুলো ব্রেনে হয়ে যাচ্ছে। এজন্য আমরা হয়তো খাতা কলম খুলে প্ল্যানিং করতেছি না। কিন্তু আজকে যদি কোনো একজন মানুষকে বলা হয় আপনি 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করবেন, এই 1000 মানুষকে আপনি খাবার দাবার অ্যারেঞ্জ করবেন, অবশ্যই তার খাতা কলম নিয়ে বসতে হবে, তার সাপোর্ট লাগবে, তার টিম লাগবে। ঠিক এরকম আমাদেরকে অ্যালগোরিদম, ফ্লো চার্ট শুরু করে এগুলো হলো ডিজাইন। এভাবে আমরা সরলভাবে প্রণয়ন করতে হবে। এর মানে একটা প্রোগ্রাম তৈরি করার আগে আমরা আগে অ্যালগোরিদম করব বা ফ্লো চার্ট করব বা শুরু করব, করার পরে এই প্ল্যানগুলো, পরিকল্পনাগুলো দেখে দেখে আমরা প্রোগ্রাম তৈরি করব। এতে করে আমাদের প্রোগ্রামের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আমাদের প্রোগ্রামটা সুন্দর হবে। ওকে, পরবর্তীতে 4 নাম্বার স্টেপ আমরা কি পড়তেছি? প্রোগ্রামের বৈশিষ্ট্য, একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য পড়তেছি। তাহলে আমরা এখন প্রোগ্রামের প্রবাহ চিত্র, একটু আগে বললাম ফ্লো চার্ট, যেটা ফ্লো চার্ট মানে প্রবাহ চিত্র, সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয় যাতে প্রোগ্রাম নির্বাহের পর্যায়ক্রম এবং লুপ স্পষ্টভাবে বোঝা যায়। লুপ মানে একই জাতীয় কাজ বারবার করাটাকে লুপ বলে, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে এটা হলো প্রোগ্রামের প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট, বা আমরা যে ডিজাইন করব সেই ডিজাইনটা সুষ্ঠুভাবে উপস্থাপন করা হয় যাতে প্রোগ্রামের নির্বাহের পর্যায়ক্রম এবং লুপগুলো স্পষ্ট বোঝা যায়। নেক্সট, প্রোগ্রামের ইনপুট গ্রহণ, যে এই প্রোগ্রামে কি ইনপুট নিবে, অর্থাৎ আমি যে সফটওয়্যারটা তৈরি করব, আমি যে প্রোগ্রামটা তৈরি করব, এই প্রোগ্রামটা যারা ব্যবহার করবে, সেই ব্যবহারকারীরা এটা চালানোর সময় কি ইনপুট দিতে হবে, সেই ইনপুট। প্রক্রিয়াকরণ, আমরা যে প্রক্রিয়াকরণ সফটওয়্যারের ভিতরে আমরা যে প্রসেসগুলো রাখবো, ব্যবহারকারী একজন ইউজার সফটওয়্যার ব্যবহারের সময় সে যে ইনপুটগুলো দিবে, সেই ইনপুটগুলোকে নিয়ে কি প্রসেস হবে। সাপোজ আমি যদি দুটি সংখ্যা যোগের একটা সফটওয়্যার তৈরি করি, তাহলে অবশ্যই এই সফটওয়্যারের প্রসেস হবে দুইটা সংখ্যা যোগ করার যে সমীকরণ বা ক্যালকুলেশন, এরকম হিসাব বিকাশ থাকবে। বাট আমি যদি সফটওয়্যার তৈরি করতেছি দুটি সংখ্যা যোগের, বাট প্রসেসের মধ্যে যদি আমি ইনপুটকৃত ডেটাকে বিয়োগ করে দিই, তাহলে ওই সফটওয়্যার কখনোই ফলাফল, যোগফল দিতে পারবে না, সঠিক ফলাফল দিতে পারবে না। ফলাফল প্রাপ্তির ব্যবস্থা থাকতে হবে। এখন এই ফলাফল প্রাপ্তি মানে আমি এমন একটা সফটওয়্যার তৈরি করছি, একজন দুটি সংখ্যা যোগের সফটওয়্যার, এবং আমার সবকিছু ঠিক আছে, বাট ফলাফল প্রাপ্তিটা আমি সুন্দর করে ওই সফটওয়্যারের মধ্যে ব্যবস্থা রাখি নাই। তাহলে আমার এই সফটওয়্যারটা, আমি এক বলদ ইঞ্জিনিয়ার, আমার যে সফটওয়্যার বলদরা ব্যবহার করবে, সেই বলদ গ্রাহকরা কি করবে, ইনপুট দিবে, প্রসেস হবে, বাট আউটপুট হবে না, কারণ আমি তো দেই নাই। আমি এমন এক ইঞ্জিনিয়ার, আমি এমন একটা সফটওয়্যার তৈরি করেছি যে সফটওয়্যারের আমি ইনপুটের ব্যবস্থা রেখেছি, প্রসেসের ব্যবস্থা রেখেছি, কিন্তু আউটপুটের ব্যবস্থা রাখিনি। তো গ্রাহক তো পাবে না, ব্যবহারকারী তো আউটপুট ফলাফল পাবে না, কিন্তু কম্পিউটার কিন্তু হিসাব নিকাশ করে দিবে। তাহলে অবশ্যই ফলাফল প্রাপ্তির ব্যবস্থা থাকতে হবে। আমরা এরকম বড়দের মতো কাজ করব না ইনশাল্লাহ। প্রোগ্রাম নির্ভুল হতে হবে, নাতি দীর্ঘ মানে অনেক দীর্ঘ হওয়া যাবে না। নাতি দীর্ঘ মানে কি, দীর্ঘের নাতি না, নাতি দীর্ঘ নয় অতি দীর্ঘ, এটা বাংলা টিচাররা আমাদের চেয়ে ভালো জানে অনেক। সরল হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে, এগুলো একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। তাহলে এগুলো আমরা মোটামুটি একটু একটু রিডিং পড়ে রাখলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে, তাহলে সকল শিক্ষার্থীকে আমরা কিন্তু এইচডি লার্নিং পয়েন্টে স্বাগতম। এবং এইচডি লার্নিং পয়েন্টের আমাদের পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুকে আমাদের পাবলিক গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ অনেকগুলো আছে, প্রাইভেট গ্রুপে তো সবাই অ্যাড হতে পারবে না। আমাদের যে পাবলিক গ্রুপগুলো আছে, আমাদের পাবলিক গ্রুপগুলোতে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন। আমাদের পেজে এইচডি লার্নিং পয়েন্ট দিয়ে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পাবেন, এখানে অবশ্যই আপনি লাইক ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি ফ্রি অনেক ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য কিন্তু এখনো শেষ হয় নাই, আমি আপনাদেরকে এরকম আস্তে আস্তে খুঁটে খুঁটে অনেক সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ, আপনারা ধরে ধরে পড়ার চেষ্টা করবেন। ওকে, প্রোগ্রামে যুক্তিপূর্ণ বিন্যাস থাকবে,
লজিক্যাল, একদম লজিক্যাল থাকবে, সহজে পরিবর্তন করা যায়। এই প্রোগ্রামটাকে আমি ভবিষ্যতে যাতে আপডেট করতে পারি, পরিবর্তন করতে পারি। আর ডিবাগিং, ডিবাগিং শব্দটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে প্রোগ্রামের ভুলকে কিন্তু বাগ বলে। বাগ, বিইউজি, বাগ, এটা একটু মাথায় রাখতে হবে। মনে করেন সাপোজ আমি একটা প্যারাগ্রাফ লিখছি, আমার প্যারাগ্রাফে ভুল থাকতেই পারে। আমার টিচার আমাকে কি বলবে, এই তোর তো এতগুলো ভুল হয়েছে রে, ভুল বলবে। বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভুল বলা হবে না, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ভুলকে বলা হয় বাগ। কি বলা হয়? বাগ। তো এই ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। প্রোগ্রামের ভুলকে কি বলে? বাগ বলে। প্রোগ্রামের ভুলকে কি বলে? বাগ বলে। আবার আপনারা ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করবেন না, অথবা ভাগ, এই আমরা যে ভাগ অঙ্ক করি ম্যাথমেটিক্সে, সেই ভাগ মনে করবেন না, এটা আসলে বাগ, বিইউজি, বাগ। আর এই ভুল সংশোধন করাকে ডিবাগিং বলে। কি বলা হয়? ডিবাগিং বলে। তাহলে আমাদের প্রোগ্রামে যুক্তিপূর্ণ বিন্যাস থাকবে, সহজে পরিবর্তন করা যায় এমন ব্যবস্থা থাকতে হবে, এবং ডিবাগিং করার মানে ভুল সংশোধন করার ব্যবস্থা থাকতে হবে। এখন আমি যদি এমন একটা প্রোগ্রাম রচনা করি যে প্রোগ্রামে ভুল হবে কিন্তু ভুল সংশোধন করা যাবে না, হলো? মানুষের জীবনটাও এরকম। হ্যাঁ, আপনি জীবনে ভুল করবেন কিন্তু আপনাকে সংশোধন হতে হবে, আপনাকে ভুল স্বীকার করতে হবে, সরি বলতে হবে, আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ছোট হলে কোনো সমস্যা নেই, আপনি ছোট হতে হতেই বড় হয়ে যাবেন। কথায় আছে না, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করি, আমরা পরবর্তী সমস্যার প্রকৃতি, মানে আমরা যে প্রবলেম সলভ আউট করতেছি, আমরা যে প্রোগ্রাম তৈরি করতেছি, তার প্রকৃতি, ধরন অনুযায়ী উপযুক্ত প্রোগ্রামের ভাষা নির্বাচন করতে হবে। এটা কেন বলছি? আমাদের প্রোগ্রামের যে ভাষাগুলো আছে আমরা একটু পরেই পড়বো, এরপর আমি একটু বলি সি, সি প্লাস প্লাস, পাইথন, ওরাকল, এসকিউএল, এরকম অনেক প্রোগ্রামিং ভাষা আছে। হ্যাঁ, আর এখন আছে র বা আর বলা, আর এরকম প্রোগ্রামিং ভাষাগুলো এক একটা কিন্তু আবার এক এক ধরনের কাজে ব্যবহৃত হয়। কিছু প্রোগ্রামিং ভাষা আছে যেগুলা দিয়ে এই ধরনের প্রোগ্রাম করা হয়, কিছু যেমন জাভা, জাভা দিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড, আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সেই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা মানে অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছে জাভা প্রোগ্রামিং ভাষা দিয়ে, এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় এগুলো মোটামুটি জাভা প্রোগ্রামিং ভাষা দিয়ে। ওকে, তো এক একটা এক এক ধরনের কাজের জন্য, তাহলে এখানে আমাকে সেরকম ভাষা নির্বাচন করতে হবে। এবং যে ভাষা দিয়ে আমি যেমন প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি, এমন প্রোগ্রাম যদি তৈরি করা না যায়, তাহলে ওই প্রোগ্রাম দিয়ে আমি হাজার চেষ্টা করে লাভ হবে না। কম্পিউটারের বোধগম্য ভাষায় প্রোগ্রাম রচনা করতে হবে। এমন একটা ভাষায় আমি প্রোগ্রাম তৈরি করতেছি যা কম্পিউটার বোঝে না। হয়তো অন্য কোনো মেশিনে কাজ লাগতেছে, কম্পিউটিং টাইপের ডিভাইসে কোনো কাজে লাগতেছে, কিন্তু কম্পিউটার বুঝতে পারতেছে না, তাহলে তো হবে না, তাহলে হবে না। এই হলো মোটামুটি আমাদের একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। আশা করি আমরা বুঝতে পারছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু চলে আসি বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ আমি যে প্রোগ্রামিং ভাষার কথা বললাম, এই প্রোগ্রামিং ভাষা কিন্তু একদিন আবিষ্কার হয় নাই। এবং আমরা যে একটু আগে বলছি আধুনিক কম্পিউটারের জনক হলো চার্লস বেবেজ। কি বলছিলাম? চার্লস বেবেজ। সে আধুনিক কম্পিউটারের জনক চার্লস বেবেজ, ওনার আমাদের বলা হয় প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেস। উনি মূলত যে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন সম্পর্কে ধারণা দিয়েছিলেন, সেই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রাম রচনা করলে ভালো হবে, এটা প্রথম প্রোগ্রামার বলেছিলেন। এর মানে আমরা নর্মালি যে কেউ বলবে প্রথম প্রোগ্রামার যেহেতু অ্যাডা লাভলেস, ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা, তাহলে মনে হয় উনি প্রথম প্রোগ্রাম রচনা করছিলেন, উনি প্রথম সফটওয়্যার তৈরি করেছিলেন, বা উনি প্রথম প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেছিলেন। না, আসলে উনি কিছুই করেন, উনি জাস্ট ধারণা দিয়েছিলেন। কিন্তু অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই মেশিনটার জন্য যে বই বা ধারণা, এগুলোর মধ্যে এই ধরনের কথাবার্তা চলে আসছিল, চার্লস বেবেজ লিখেছিলেন। ওনার মৃত্যুর পরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আরেকটা গ্রুপ, 100 বা 200 বছর পর আরেকটা গ্রুপ এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিল। এবং জাদুঘরে গিয়ে যখন দেখতে পারছে গুরু চার্লস বেবেজের একটা লেখা বই, তখন তারা দেখলো এই চার্লস বেবেজের লেখা বইয়ের সাথে আমাদের মেশিনের তো একদম মিলে যাচ্ছে। তাহলে আসলে আমরা যে মেশিনটা তৈরি করেছি, এই মেশিনটা আমাদেরও জন্মের 100 বা 200 বছর পূর্বে আমাদের বিজ্ঞানী আসলে চার্লস বেবেজ তৈরি করেছিলেন। এবং এক সময় দেখা গেছে এই অ্যাডা লাভলেসকেই ওই যে চার্লস বেবেজের সাথে মিট করে যিনি বলছিলেন, তুমি তোমার মেশিনের জন্য করো, তোমার মেশিনের জন্য প্রোগ্রাম রচনা করো। এই কারণেই উনাকে প্রথম প্রোগ্রামের ধারণা দিয়েছিলেন, এজন্য উনাকে প্রথম প্রোগ্রামার বলা হয়। কিন্তু উনি প্রোগ্রাম রচনাও করেন নাই, কম্পিউটারের জন্য প্রোগ্রামিং ভাষাও আবিষ্কার করেন নাই। তাহলে এই প্রোগ্রামিং ভাষা কিন্তু ধাপে ধাপে আবিষ্কৃত হয় নাই। একদম শুরুর দিকে ছিল মেশিন ভাষা, যান্ত্রিক ভাষা। কম্পিউটার, আমরা জানি একটি কম্পিউটার 0 অথবা 1 বুঝতে পারে, আসলে 0 1 বুঝতে পারে না,
আসলে সে বুঝতে পারে ইলেকট্রিসিটির উপস্থিতি আছে নাকি নেই, আছে এটাকে আমরা 1 দ্বারা প্রতিস্থাপন করি, আর নেইটাকে আমরা 0 দ্বারা প্রতিস্থাপন করি। ভোল্টেজ হাই মানে আমরা 1 ধরি, আর ভোল্টেজ লো মানে আমরা 0 ধরি। তো আসলে এই প্রোগ্রামিং ভাষাগুলো প্রজন্মের পর প্রজন্মে আস্তে ধীরে আবিষ্কার হয়েছে। তো আমরা একটু দেখি বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা। 1945 সাল, কত সাল, 1945 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক শত প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে এবং এখনো কন্টিনিউয়াসলি আবিষ্কার হয়। এবং এই আধুনিক যে টেকনোলজি, আধুনিক টেকনোলজির সাথে কিন্তু যারা প্রযুক্তিবিদ তারাও কিন্তু পেরে ওঠে না। পৃথিবীর কোন কোনো প্রান্তে কেউ না কেউ কিছু আবিষ্কার করে ফেলতেছে। এই আজকে শিখতেছে পাইথন, আজকে পাইথনের বাজার অনেক গরম, পাইথন ভাষা দিয়ে সে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। খুব রিসেন্টলি চলে আসে মার্কেটে আরেকটি ভাষা, এসে বলতেছে না তোমার পাইথনে তো আর খানা নেই, এখন তো আমি চলবো বাজারে। তখন এই ইঞ্জিনিয়ারদের, এই সফটওয়্যার প্রোগ্রামারদের তখন আবার কি করতে হয়, এই নতুন ভাষাটা শিখতে হয়, নতুন প্ল্যাটফর্ম শিখতে হয়, এই আর কি। তো প্রায় কয়েক শত ভাষা আবিষ্কার হয়েছে। এই সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, আমরা যেটাকে বলি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে আছে, আমরা একটু যদি খেয়াল করি, প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা এই যে মেশিন ভাষা, এটা দ্বিতীয় প্রজন্মের ভাষা হলো অ্যাসেম্বলি ভাষা। এটা আমাদের মনে রাখতে হবে। 1945 পর্যন্ত যে ভাষা আবিষ্কার হয়েছে সেটা মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্ম হলো 1950, 5 বছর পর 50 পর্যন্ত যে ভাষা আবিষ্কার হয়েছে অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মে আবার আসছে, এটাকে আমরা বলি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, উচ্চতর বা হাই লেভেল ভাষা, 1960-এর পর আবিষ্কার হয়েছে। তারপরে হলো চতুর্থ প্রজন্মের ভাষা, এটাকে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তর ভাষা। এটার উদাহরণ আমরা শিখবো। পঞ্চম প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষার মধ্যে আমরা ন্যাচারাল ভাষা, স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বলি। এই হলো 5টি প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। এখন এই 5টি প্রজন্মের প্রোগ্রামিং ভাষার সবগুলোর আমাদের কি শিখতে হবে, বৈশিষ্ট্য শিখতে হবে, সবগুলোর ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে চলে আসি আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ নাম থেকেই তো বোঝা যাচ্ছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো, নিম্ন স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা। তো লো, যে ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে নিম্ন স্তরের ভাষা বলে। নিম্ন স্তরের ভাষা দিয়ে সার্কিটের ভুল ত্রুটি সংশোধন এবং ছোট ছোট প্রোগ্রাম তৈরি করা হয়। এক কথায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার কাজে এই লো লেভেল ভাষা ব্যবহৃত হয়। এমসিকিউ আসতে পারে, হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার জন্য কোন ভাষা ব্যবহৃত হয়? লো লেভেল ভাষা, নিম্ন স্তরের ভাষা, মেশিন ভাষা। সার্কিটের ভুল ত্রুটি সংশোধন করার জন্য কোন প্রোগ্রামিং ভাষাটা ব্যবহৃত হয়? মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। ছোট ছোট প্রোগ্রাম তৈরি করার জন্য এই ভাষা ব্যবহৃত হয়। কম্পিউটার শুধু আমরা জানি, একটু আগে বললাম 01 বুঝতে পারে, ওই 01 দিয়ে তৈরি করা ভাষাটাই হলো এই নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা দুটি, একটা হলো মেশিন ভাষা আর একটা হলো অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এটা হলো নিম্ন স্তরের ভাষা। এই নিম্ন স্তরের ভাষা এই দুইটা, একটা হলো আমরা একটু আগে তো বললাম মেশিন ভাষা, এটা হলো প্রথম প্রজন্মের, প্রথম 1GL বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর এটা হলো 2GL সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ফার্স্ট জিএল বা প্রথম প্রজন্মের ভাষা আর দ্বিতীয় প্রজন্মের ভাষা, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই দুটা হলো নিম্ন স্তরের ভাষা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ভাষা একদম 0101 দিয়ে তৈরি করা ভাষা। এর মানে এই ভাষা, এই ভাষা দিয়ে যারা সফটওয়্যার তৈরি করবে, মেশিন ভাষা দিয়ে যারা সফটওয়্যার তৈরি করবে, তাদের সবকিছু 0101 দিয়ে দিয়ে লিখতে হবে। এবার আসি আমরা অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে বলে সাংকেতিক ভাষা। কি ভাষা বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। ওকে, আমরা প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষা সম্পর্কে যদি একটু পড়ি, ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা কম্পিউটারের মৌলিক ভাষা বলা হয়, কারণ কম্পিউটারের ভাষা সরাসরি বুঝতে পারে। কম্পিউটার যেহেতু ইলেকট্রনিক যন্ত্র, তাই কম্পিউটার ইলেকট্রিসিটি আছে বা নেই এই দুটা লেভেল বুঝতে পারে, আর এই দুটা স্তরকে আমরা 1 আর 0 দ্বারা প্রতিস্থাপন করি। কম্পিউটার সব ধরনের হিসাব নিকাশ করে থাকে। 1 ও 0 দিয়ে তৈরি প্রোগ্রামের ভাষাকেই মেশিন ভাষা বলে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন বা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কোনো অনুবাদ করার প্রয়োজন নেই। এই যে আমি বাংলায় কথা বলতেছি, আমার স্টুডেন্টরা, প্রিয় স্টুডেন্টরা সবাই বাংলা ভাষাভাষী, তাদেরকে কি অনুবাদ করে দেওয়া লাগবে? এখন আমি জাহাঙ্গীর স্যার যদি এসে এই প্রোগ্রামিং ভাষাটা, এই চ্যাপ্টার 5টা এসে যদি আমি আপনাদেরকে চাইনিজ ভাষা পড়াতাম, কয়জন আর পারে আমার স্টুডেন্ট চাইনিজ ভাষা? মোস্ট অফ দাই পারে না। তখন অবশ্যই কনভার্টার, ইনভার্টার বা আমরা যেটা বলতে পারি অনুবাদক প্রয়োজন হবে। যেহেতু মনে করেন, আমি মনে করেন সাপোজ আমি শুধু চাইনিজ ভাষা পারি, আর কোনো ভাষা পারি না,
তাহলে আমার স্টুডেন্টরা শুধু বাংলা ভাষা বুঝে, তাহলে এখানে এমন একজন ব্যক্তিকে আনা লাগতো যিনি আমার কাছ থেকে চাইনিজ শুনবে, উনি বাংলায় কনভার্ট করে শিক্ষার্থীদেরকে বোঝাবে, আবার শিক্ষার্থীদের কাছ থেকে বাংলায় প্রশ্ন নিবে, আমাকে সে চাইনিজ ভাষায় কনভার্ট করে দিবে। অনুবাদক, ট্রান্সলেটর, হ্যাঁ অনুবাদক, দোভাষী। আমাদের রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ যারা বিভিন্ন দেশে যায়, ওনারা কি সব ভাষা পারে? না, পারে না। হয়তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, অথবা আসলে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে, ক্যামেরাতে দেখাচ্ছে না কিন্তু ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ওনারা দোভাষী রাখে, এক্সপার্ট দোভাষী রাখে, ওনারা শুনে কনভার্ট করে দিচ্ছে। এই যে আপনারা আমাকে দেখতে পারতেছেন, এই যে আমি স্ক্রিনের সামনে আছি, আমি ক্যামেরার ফ্রন্টে আছি, আমাদের ক্যামেরার ব্যাক সাইডে কি আছে আপনারা কি দেখতে পারতেছেন? আমি যদি না বলি পারবেন আপনারা? না। ঠিক এরকম ক্যামেরার ব্যাক সাইডে থাকতে পারে, ক্যামেরার আউট সাইডে থাকতে পারে, ক্যামেরায় তাকে ফোকাস করবে না, তাই না? এরকম হতে পারে। তো দোভাষী লাগেই, এটা হলো অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন নেই। এখন এই মেশিন ভাষার কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, এটা পড়ি আমরা এই ভিডিওতে, এতটুকু অন্তত পড়ি। সবচেয়ে কম পরিমাণ লজিক ব্যবহৃত হয়, মেমোরি ব্যবহৃত হয় এই পরিসরে। তারপর কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠনের পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে হলে এই ভাষা শিখান্ত একান্ত জরুরি। মানে এই ভাষা সম্পর্কে যদি আপনার ধারণা, এই ভাষা যদি আপনি শিখেন, তাহলে আপনার কম্পিউটার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখতে হবে, কারণ এটা দিয়ে সার্কিটের ভুল ত্রুটি সংশোধন হয়, এটা দ্বারা সার্কিটের সরাসরি কাজ করানো যায় সার্কিটকে। তো একদম সার্কিটের ভিতর পুঙ্খানুপুঙ্খ ধারণা না থাকলে আপনি অবশ্যই এটা পারবেন না। মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে অনেক দ্রুত, আমাদের জন্য দ্রুত নয়, এটা একদম আমাদের জন্য না, এটা হলো মেশিনের জন্য। মেশিন ভাষা যদি কোনো প্রোগ্রাম রচনা করি, সেই প্রোগ্রাম কম্পিউটার খুব দ্রুত বুঝতে পারবে, খুব দ্রুত রেসপন্স করতে পারবে। বাট আমরা যারা প্রোগ্রামার বা আমরা যারা প্রোগ্রাম তৈরি করব, তাদের জন্য কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আসলে প্রোগ্রামিং ভাষা তো আবিষ্কার হয়েছে কেন? আমরা যাতে প্রোগ্রাম রচনা করি, আমাদের জন্য যাতে ইজি হয়, আমরা কমান্ড দিব আর প্রোগ্রাম তৈরি হয়ে যাবে, এবং যারা সফটওয়্যার ব্যবহার করবে তাদের জন্য ইজি। হ্যাঁ, ইজি টু হ্যান্ডেল কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার হ্যান্ডেল করার জন্য ইজি হবে এমন। কম্পিউটারের 12টা বাজুক, এটা তো আমাদের দেখার বিষয় না, না? ওকে, তাহলে এই ভাষা দিয়ে বর্তনী অথবা মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন সাধারণ সম্ভব। তাই কম্পিউটার বর্তনী ভুল ত্রুটি সংশোধনের জন্য এই ভাষা ব্যবহৃত হয়। আমরা কিছু অসুবিধাও পড়ি, আগে আমরা সুবিধাগুলো আবার একটু দেখাই। এই যে আমাদের স্ক্রিনটা আমরা একটু ছোট করে নিলাম। তো আমাদের কি হলো, এই যে আমরা এই পাশে কি পড়লাম, সুবিধাগুলো পড়লাম। এই যে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা সুবিধা পড়লাম। এখন কিছু অসুবিধা পড়ি। এই যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ, মাত্র বললাম সময় সাপেক্ষ, ক্লান্তিকর ও সময় সাপেক্ষ। কারণ এই প্রোগ্রামের জন্য কম্পিউটার প্রতিটি নির্দেশ ও মেমোরি অ্যাড্রেসের প্রকৃত অবস্থান পরিষ্কার ধারণা দরকার। এর মানে যিনি প্রোগ্রাম তৈরি করবে তার সব ধারণা লাগবে, নাহলে সে পারবে না। মেশিন ভাষা মেশিনের উপর নির্ভরশীল, এটা খুবই বড় একটা অসুবিধা। অর্থাৎ এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার অসম্ভব, এটা একটা বড় অসুবিধা। একটা কম্পিউটারের জন্য, এক টাইপের মেশিনের জন্য আমি একটা প্রোগ্রাম তৈরি করলে এটা ভিন্ন আরেকটা মেশিনে চলবে না, তাহলে ভিন্ন ভিন্ন মেশিনের জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রাম তৈরি করতে হবে, খুবই জটিল। তারপর একটা অসুবিধা, মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামার দরকার। এখন যত দক্ষ প্রোগ্রামার দরকার, মেশিন ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে আরো বেশি দক্ষ প্রোগ্রামার দরকার ছিল। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ডিবাগ করা বা পরিবর্তন করা কষ্টসাধ্য। কেন কষ্টসাধ্য? কারণ এটা শুধু 0 1 দিয়ে লেখা, তো 0 1 দিয়ে লেখা। এই কারণে 0 1 দিয়ে লেখার কারণে, শুধু 0 1 দিয়ে লেখার কারণে আপনার একটা পেজে যদি শুধু 0 1 থাকে, এবার বুঝেন আপনি কখন এই 0 1 থেকে বের করে কোথায় ভুল আছে এটা সংশোধন করবেন, কখন ভুলটা বের করতে তো কষ্ট হয়ে যাবে। এই যে এখানে আমাদের কত অ আ ক খ, কত কিছু, কত অ্যালফাবেট, কত বর্ণমালা দিয়ে আমাদের সাজানো তথ্য, যদি এখানে আমি 1000টা 0 1 দিতাম, এখন যদি বলতাম কোথায় ভুল আছে দেখেন, এই ভুল বের করা তো কঠিন, ভুল বের করাও কঠিন, ভুল সংশোধন করাও কঠিন। আমি এখনই আসতেছি এখন আপনাদের দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং, তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, এই থিওরিগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে দেখা করতেছি। ওকে।